প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই শীতে শিশুদের সাধারণ রোগ ব্যাধি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের কনসালটেন্ট ডাক্তার কবির হোসেন। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। শীতের সময় এবং এখন একটু শীত বা কিছুক্ষণ একটু গরম থাকছে, আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, এই যে একটি ভারসাম্যহীন অবস্থা, এই সময়টিতে শিশুদের ক্ষেত্রে কোন কোন রোগের প্রকোপটা বেড়ে যায়? এই সময় শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের পরিমাণই বেশি বেড়ে যায়। আচ্ছা, তার ভিতরে কয়েকটা রোগ আছে যাতে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস বা হুইজ, দ্বিতীয় আছে নিউমোনিয়া, আর অ্যাজমাজনিত শ্বাসকষ্ট। এই রোগগুলো বেড়ে যাওয়ার পেছনে কি কোনো কারণ আছে? কারণ আছে। তার ভিতরে যারা পূর্বের থেকে অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগে ভুগছে তাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। আর অনেকের আছে অজ্ঞতার জন্য কিছু কিছু রোগে ভুগতে থাকে। তার ভিতরে ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডার ভিতরে বেরোনো এবং গরম এবং ঠান্ডাকে এই সময়টাকে অ্যাডজাস্ট না করা এবং ফ্যান ছিঁড়ে রাত্রে ঘুমানো, এসব কারণেও বাচ্চারা শ্বাসকষ্টজনিত বা অন্যান্য রোগে ভুগে থাকে। আচ্ছা, তো এই যে আপনি কিছু কথা বলছিলেন যে শ্বাসকষ্টজনিত সমস্যা, সিমটম বা কি কি ধরনের লক্ষণ এক্ষেত্রে প্রকাশ পাবে যাতে করে বাবা মা বা একটি শিশুর অভিভাবক মনে করবে যে শিশুটি আসলে এই ধরনের সমস্যায় ভুগছে? শ্বাসকষ্টজনিত রোগের জন্য প্রথমে তার বাবা মা দেখবে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে এবং বাচ্চা ঘন ঘন কাশি দিচ্ছে এবং নাক দিয়ে পানি পড়তেছে। এসব কারণে বাবা মা প্রাথমিকভাবে শিশুকে কমন কোল্ডের কথা বলছিলেন আপনি। আচ্ছা, আর যেসব বাচ্চা আগে থেকে পূর্বের থেকে অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগ ভুগবে তাদের এই সময় অ্যাজমার পরিমাণটা বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে এবং বুকের খাঁচার নিচের অংশটা সেটা বেশি উঠানামা করবে এবং শ্বাস প্রশ্বাসে শ্বাস নেওয়ার চেয়ে ছাড়তে কষ্ট হবে তাদের। সাধারণত কোন বয়সী শিশুরা এই জাতীয় সমস্যা বেশি ভুগে থাকে? 6 মাস থেকে 2 বছরের বাচ্চারা একটু বেশি ভুগে থাকবে, যেহেতু তাদের সবচেয়ে কম ইমিউনিটি বা রোগ প্রতিরোধ এই সময়টা একটু বাচ্চাদের ইমিউনিটি কম থাকে। তো এই যে কমন কোল্ডে আমি আবার চলে আসি, যেহেতু এটা সবচেয়ে বেশি আমরা দেখছি যারা সাধারণ শিশু আছেন শ্বাসকষ্টের সমস্যার বাইরে, এই যে কমন কোল্ডের কথা আপনি বলছিলেন যে নাক দিয়ে পানি পড়বে বা ঠান্ডা অনুভব হবে বাচ্চাটির, এবং সাথে করে আর কি কি ধরনের, যে দেখা যাচ্ছে যে বাচ্চাটি খুব টক্সিক থাকে এই সময় বা তার কোনো কিছুই ভালো লাগে না, খেতে চায় না, এই বিষয়গুলো আসলে বাবা মায়েরা বা একজন মা কিভাবে ডিল করবে, কি পরামর্শ দেন এই সময়টার জন্য? প্রাথমিকভাবে এসব শ্বাসকষ্টজনিত এবং কাশির রোগীদের আমরা কমন কোল্ড হিসাবে চিকিৎসা করে থাকি এবং বাবা মাকে পরামর্শ দেই যে এই অসুখ থেকে কিভাবে দূরে থাকা যায়। প্রাথমিকভাবে যেটাকে আমরা বলি প্রতিরোধ বা প্রতিষেধক, এটার জন্য বাবা মাকে প্রাথমিকভাবে বাচ্চাকে নার্সিংটা এই সময়টা খুব সাবধানে করতে হবে। যেমন বাচ্চাকে সন্ধ্যার পরে ঘরের বাইরে না নিয়ে যাওয়া এবং বাচ্চাকে নিয়ে সন্ধ্যাবার বেড়াতে না যাওয়া এবং বাচ্চাদের যাদের এরকম টেন্ডেন্সি আছে, শীত আসলে কাশি হয় বা অন্যান্য কারণে তাদের শ্বাসকষ্ট হয়, তখন তাদেরকে ঠান্ডার থেকে দূরে রাখতে হবে। তার ভিতরে যেমন খালি পায়ে বাচ্চাকে ফ্লোরে হাঁটতে মানা করা এবং ঠান্ডা পানি দিয়ে গোসল না করানো এবং ঠান্ডা পানি পান না করানো, যাতে করে এই জাতীয় সমস্যা না হয়, বাচ্চা না হয়। আচ্ছা, যখন আপনাদের কাছে সচেতন থাকতে হবে। অবশ্যই আপনাদের কাছে যখন অভিভাবক তার শিশুকে নিয়ে এই জাতীয় সমস্যা নিয়ে যান, আপনারা তখন কি করেন এবং কিভাবে আসলে নিশ্চিত হন যে আসলে বাচ্চাটি কোন সমস্যা দিয়ে ভুগছে এবং চিকিৎসাটা কিসের ভিত্তিতে শুরু করেন? প্রাথমিকভাবে আমরা তার যে রোগের ইতিহাসটা আমরা আগে শুনি, যে সে কিভাবে, তার আগে কোনো রোগ ছিল কিনা বা রোগটা নতুন সৃষ্ট কিনা, এটা আমরা আগে তার ইতিহাস, রোগের ইতিহাসটা আমরা তাকে আগে জেনে নিই বাবা মার থেকে। জেনে নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নিই বাচ্চার এবং শ্বাসকষ্ট এবং জানার পরে আমরা তাকে এক্সামিন করি, পরীক্ষা করি, যেটা আমাদের স্টেথো দিয়ে আমরা তার লাংসটা, ফুসফুসটা দেখি এবং আরও ইতিহাস যেটা, সেটা তার জ্বর আছে কিনা বা অন্য কারণ ভাইরাল ফিভারও জ্বর হয়, ব্যাকটেরিয়াতেও জ্বর হয়। এখন এটা ভাইরাল না ব্যাকটেরিয়া আমরা আসলে বোঝার একদিন দুদিন জ্বরের কোনো বা কাশিতে বোঝার কোনো উপায় নেই। তাহলে সেটি কয়দিন পরে শ্বাসকাশি বা হুইজের চাইল্ড হিসেবে আমরা তাদেরকে ট্রিট করি। আচ্ছা, তারপরে আপনারা আসলে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত কিনা বা ভাইরাস জনিত কিনা সেটি বোঝেন, সেটা বোঝা হবে তার যদি অতিরিক্ত মাত্রার জ্বর থাকে এবং জ্বরটা যদি 4-5 দিন কন্টিনিউ করে, তাহলে আমরা এটাকে একটু সতর্কভাবে অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু চিন্তা ভাবনা করবো পরে। ইনিশিয়ালি 2 বা 3 দিনের জ্বর আমরা কোনো
অ্যান্টিবায়োটিক ইউজ করব না। আচ্ছা, তখন তাহলে আপনাদের চিকিৎসাটা কি থাকে, কি ধরনের আমরা চিকিৎসা? প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তার শ্বাসকষ্টের যে রাস্তাগুলো আছে তার ভিতরে মুখ গহ্বর, নাকের ছিদ্র, এই দুটাই আমাদের শ্বাস প্রশ্বাসের মেইন জায়গা। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করি এই দুটো জায়গাকে ক্লিয়ার রাখার জন্য। তার জন্য প্রথমে নাকের ছিদ্রপথে আমরা যে ড্রপ আছে 0.9% সোডিয়াম করে, যে নর্মাল স্যালাইনের আমাদের বাজারে অনেক দামই পাওয়া যায় এখানে, সেটা দিয়ে নাকটাকে পরিষ্কার রাখার জন্য আমরা বাবা মাকে বলবো, এবং গলাটাকে সুদিং আমরা কুসুম গরম পানি দিয়ে গলাটাও পরিষ্কার করার জন্য, যাতে করে বাচ্চার শ্বাস প্রশ্বাসটা নিতে সুবিধা হয়। যে দুটো মেইন পথ, সেই দুটোর জন্য আমাদের বাচ্চাদের খোলা নিশ্চিত করতে হবে, এই দুটো পথ বন্ধ নয়। কারণ এই দুটো বন্ধ থাকার জন্য বাচ্চাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা অনেক সময় নিউমোনিয়া বা অন্য রোগ হিসেবেও অনেক ডাক্তার চিকিৎসা করে থাকে। যার জন্য আমরা এই দুটো নাকের পথ এবং গলা, এই দুটাকে আমরা বাচ্চাদের ক্লিয়ার রাখার জন্য নাকের ড্রপ এবং গলা পরিষ্কার জন্য সুদিং মানে কুসুম গরম পানি অথবা লেবু চা, এগুলো বাচ্চাকে আমরা, অথবা গরম বুকের দুধ, এগুলো লেবু চাটা খুব জরুরি এবং ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এটা ভাবে যে হয়তো হার্বাল দেখে খুব বেশি গা করেন না, বা অনেক আগে থেকে কিন্তু এটি আমরা জানছি যে লেবু চাটার দরকারি, আসলেই খুব প্রয়োজনীয়, তাই না? অবশ্যই অবশ্যই দরকার, এবং সুদিং এজেন্ট হিসেবে এগুলো বইতেও লেখা আছে। আচ্ছা, আরেকটি বিষয় মাথায় আসলো, যেটি জানতে চাচ্ছিলাম যে শ্বাসকষ্টজনিত সমস্যার সাথে একটি শিশুর পারিবারিক কোনো সম্পর্ক আছে কিনা, বা পরিবার থেকে এই শ্বাসকষ্টটা আসে কিনা? যখন বাচ্চার ইতিহাস নিয়ে এই রোগের, তার ভিতরে ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়। অনেকের শ্বাসকষ্ট বা অ্যাজমা, যে ফ্যামিলির হিস্ট্রিতে অ্যাজমা থাকলে বাবা মার, তখন শিশুদের সেই অ্যাজমার প্রকোপটা শরীরে অনেক সময় থেকে থাকে। সেটাকে বলা হয় ফ্যামিলি প্রিডিসপোজিশন বা ফ্যামিলিয়াল হিস্ট্রি। সেটা থেকে অনেক বাচ্চারা শ্বাসকষ্ট ভোগে। আচ্ছা, সেক্ষেত্রে তো করার কিছু নেই আসলে, তখন যদি হয়ে যায় কি করবে? মানে যেটা চিকিৎসাটা হলো সিমটোমেটিক, মানে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা। তার শ্বাসকষ্ট হলে তাকে আমরা নেবুলাইজেশন দিব, আর অন্য যে সমস্যা থাকে তার জন্য ওষুধ দেব, জ্বর থাকলে প্যারাসিটামল দিব, এই। আচ্ছা, তো এই যে শ্বাসকষ্টের কথা বলছিলেন যে পরিবার থেকে যেটি আসছে, এটি কি এক ধরনের ধারণা সবার মধ্যে থাকে যে এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো সারা জীবন একটি মানুষের মধ্যে থেকে যায়, এবং একটি শিশু যখন এটি নিয়ে জন্ম হয় সেটি বাড়তেই থাকে, কমবে না? আসলে এটি কতখানি সত্যি? আসলে আপনি ঠিক বলছেন। এরকম ভুল ধারণা নিয়ে অনেক বাচ্চা এবং অনেক অভিভাবকই তাদের উদ্বিগ্ন থাকেন এগুলো নিয়ে। আসলে এগুলোর জন্য আমরা রোগের একটা যে অংশ, মানে চিকিৎসার একটা অংশ কিন্তু আমাদের রোগীকে বোঝানো, যেটাকে আমি ইংরেজিতে বলি কাউন্সেলিং। এবং আমি আশা করব অনেক ডাক্তারদের উচিত যে এইসব বাচ্চাদের যারা এভাবে ফ্যামিলিগতভাবে শ্বাসকষ্ট ভুগছে, তাদেরকে তাদের বাবা মাকে আগে বোঝানো বা কাউন্সেলিং করানো যে আপনার বাচ্চার এই রোগ এতদিন থাকবে, বা এইভাবে চিকিৎসা করবেন। যদি শ্বাসকষ্ট হয় এই চিকিৎসা করবেন, বেশি সমস্যা হলে আমাদেরকে আনবেন, এই ওষুধ দিবেন। আর তাদের যে উদ্বিগ্নর যে কারণটা, যে ফ্যামিলি, আপনি যেটা বললেন যে ফ্যামিলিগতভাবে আসলে এইভাবে আমার বাচ্চা সারা জীবনে কি শ্বাসকষ্ট ভুগবে কিনা, এমন কোনো ওষুধ আছে কি আমরা খাইলে আমার বাচ্চা এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে, সারা জীবন থাকবে না? আসলে এগুলো একটু একটা কনসেপশন নিয়ে বাবা মার আছে। আসলে শ্বাসকষ্ট কোনো মানে স্থায়ী রোগ না। ফুসফুস আপনি জানেন একটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে যে কোনো অ্যালার্জেন প্রোডাক্ট যদি ফুসফুসে যায়, ফুসফুস কিন্তু আপনার কোনো সময় নিতে পারে না। সে হাঁচি দেই বা আমরা কাশি দেই বা অন্যভাবে সেখান থেকে আমরা এটাকে বের করার চেষ্টা করি। শ্বাসকষ্ট রোগও তাই, যখন অ্যালার্জেন বা অন্য কারণে, আপনারা জানেন যে আমাদের শ্বাসকষ্টের ভিতরে অনেক ধরনের ভ্যারাইটি শ্বাসকষ্ট আছে, যেমন সিজনাল বলি, আমরা অ্যালার্জেন ফুড বলি, অনেক কারণ হয়, আর জন্মগত কারণ তার মধ্যে একটা। তাই এইসব থেকে যদি দূরে থাকা যায়, তাহলে আমরা শ্বাসকষ্টকে প্রতিরোধ করতে পারি এবং এটা থেকে আমরা ভালো থাকতে পারি। তার মানে প্রতিরোধটা অবশ্যই জরুরি। প্রতিরোধটা জরুরি। ওষুধটাকে আমরা আসলে এখন আমরা যে পরিবেশ, তাতে আমরা ওষুধটাকে মেইন ধরি এবং এটা না জেনেই, তবে যখন ওষুধের প্রয়োজন আমরা তখন সেটাকে মিনিমাম ওষুধ দিয়ে আমরা সেটা প্রতিরোধ করতে পারি। ইনহেলারের ভূমিকা কতটুকু এখানে? শ্বাসকষ্টের ব্যাপারে ইনহেলারের ভূমিকা অনেক, ইনহেলারের ভূমিকা আছে। শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেকেই চান না সেটি ব্যবহার করতে, অনেকে চান না। অনেকের ভুল একটা ধারণা আছে যে একবার বোধহয় শ্বাস ইনহেলার নিলে সারা জীবনে ইনহেলার নিতে হয়, এবং এই সময় যেহেতু বেড়ে যায়, এই শীতে যার শ্বাসকষ্টের সমস্যা আছে যে শিশুটির, তার কিন্তু বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি ইনহেলারের ব্যবহারের পরামর্শ দেন? শ্বাসকষ্ট বা অ্যাজমার স্টেপ কেয়ার একটা গাইডলাইন আছে আমাদের, মানে শিশুদের উপরে শ্বাসকষ্ট অ্যাজমার একটা স্টেপ কেয়ার, স্টেপ 1, 2, 3 এরকম। আমরা 5 পর্যন্ত একটা গাইডলাইন আছে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাজমা ম্যানেজমেন্টে যখন ইনহেলারের পরিমাণ আসবে, তখন আমরা শুধু ইনহেলারের ভিতরে আবার মিক্সড আছে, যেমন স্টেরয়েড সাথে ব্রঙ্কোডাইলেটর, সেই প্রয়োজন অনুযায়ী ডাক্তার বলবেন এবং স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট সেভাবে কেয়ারটা নিতে হবে। তাহলে একবার ইনহেলার প্রথমে যাব সেটা ভুল।
স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আমাদের। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই শীতে শিশুদের কি কি ধরনের সাধারণ রোগ ব্যাধি হতে পারে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের অতিথি আজ আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো গ্লুটসের থার্ড মুভমেন্টটা। এটা যে জিনিসটা করবে, আপনি গ্লুটসের বাইরের সাইডটা ডেভেলপ করবে, মানে যেটা আপনার হিপসের যে বাইরের সাইডটা থাকে এই সাইডটা ডেভেলপ করবে। কারণ হিপস যদি আপনি গ্লুটস অথবা হিপসে যদি সামনের দিকে যদি বাড়ান আর যদি সাইড থেকে না বাড়ান তাহলে সামনের যে মুভমেন্টটা অথবা পিছন সাইড দিয়ে যদি স্ট্রেটলি যদি কেউ দেখে তাহলে শেপটা খুব একটা ভালো দেখা যাবে না। প্লাস আপনি যদি কোনো সুন্দর জামা কাপড়ও পরেন তাহলে এই জায়গাটা দেখবেন একটা হলো অবস্থায় হয়ে যাবে, থেকে যাবে। এবং এই সমস্যাটা ম্যাক্সিমাম যারা বডি বিল্ডিংয়ের সাথে ইনভলভ অথবা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের এই সমস্যাটা সবসময় রয়ে যায়। কারণ তারা এক্সারসাইজ করতে গেলে গ্লুটসটা কেমনভাবে স্কুইজ করে যে গ্লুটসের মাসেলটা ডেভেলপ তো হয় না, আর কন্ট্রাক্ট হয়ে যায় এবং জায়গাটা ছোট হয়ে যায় এবং দেখতে তখন খুবই খারাপ দেখা যায়। কারণ যদি আপনি কী পরিমাণ স্ট্রেংথ আছে, আপনি কী পরিমাণ হেলদি, এটা কিন্তু আপনি গ্লুটসের শেপটাকে দেখে কিন্তু আমরা বুঝবো। যদি গ্লুটসের শেপ যদি না থাকে, ঠিক না থাকে, তাহলে বুঝবো যে আপনি ওই পরিমাণ স্ট্রেংথও নেই, আপনি ওই পরিমাণ হেলদিও না। এখন দেখবেন যে গ্লুটসের সাইড মাসেলটাকে আমরা কীভাবে ডেভেলপ করবো। ওকে, এখন যে জিনিসটা করবো, মেশিনে সামনাসামনি বসবো। এর আগে যে দেখেছিলাম থায়ের সামনে এবং পিছে, এখন যেটা দেখবো থায়ের সাইডে। ইয়েস, মুভমেন্ট। ওকে, যখন সে উঠাচ্ছে এটা হচ্ছে স্ট্রেচিং সাইড গ্লুটসে, এবং যখন দিস ইজ এ কন্ট্রাকশন অফ দ্য সাইড গ্লুটস। ওকে, গো আপ। এবং খেয়াল করবেন যতটুকু হিপসটা আপনি ওপেন করতে পারেন। ওপেন করার জন্য আপনার দরকার পড়লে আপনি ফিল করবেন যে লোয়ার ব্যাক থেকে আপনার হিপস মাসল থেকে ওপেন হয়ে যাচ্ছে। কখনো হ্যামস্ট্রিং থেকে ফিল করবেন না। যদি হ্যামস্ট্রিং থেকে যদি আপনি এই জিনিসটা করেন বা ফিল করেন তাহলে আপনার গ্লুটস থেকে প্রেশার পড়বে না। আপনি ফিল করতে হবে লোয়ার ব্যাক থেকে। ইয়েস, ওকে। এবং সেম সিস্টেমে যে জিনিসটা আমরা বলছি এইটারও কিন্তু আবার সেকেন্ডারি একটা থাকবে, এক্সারসাইজ থাকবে। কারণ এটা আপনি যেভাবে করলেন এটা যদি অপোজিটলি যদি আপনি আবার না করেন, ওয়ার্কআউট না করেন, তাহলে হিপসের ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না। এর জন্য আমরা ফোর্থ এক্সারসাইজটা আমরা কালকের প্রোগ্রামে দেখাবো যে কীভাবে জিনিসটা অ্যালাইনমেন্ট নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পাশের মানুষটির পা মচকে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করণীয়, চলুন শুনি একজন চিকিৎসকের কাছ থেকেই। যে কোনো মানুষেরই যে কোনো সময় হঠাৎ করে পা মচকে যেতে পারে, সেক্ষেত্রে কিছু করণীয় থাকে আমাদের। হঠাৎ করে পা মচকে গেলে সেই জায়গাটাতে স্বাভাবিকভাবেই তীব্র ব্যথা অনুভূত হয়। সেক্ষেত্রে কোনোভাবেই মচকানো জায়গাটাতে মালিশ করা বা টানাটানি করা যাবে না। প্রথমেই রুগীকে পূর্ণ বিশ্রামে নিয়ে আসতে হবে এবং সেখানে সর্বোচ্চ ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এবং কোনোভাবেই তাকে কোনো রকম অপচিকিৎসা, যেরকম কোনো পোড়া তেল মালিশ করা অথবা হলুদ মালিশ করা, এই ধরনের কোনো চিকিৎসা করা যাবে না। যদি ব্যথা খুব বেশি পরিমাণে হয়, কোনো কিছুতেই না কমে, তখন সেক্ষেত্রে হাড়ের ডাক্তার অথবা অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে একটি এক্সরে করে দেখা যেতে পারে যে পায়ের হাড়টি কি মচকে গেছে নাকি ভেঙে গিয়েছে। তবে কোনোভাবেই তথাকথিত কবিরাজ বা ভণ্ড চিকিৎসকদের কাছে যাওয়া যাবে না। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শীতের সময় যেহেতু পরিবেশটা একটু ভিন্ন, ঠান্ডা পরিবেশ, ধুলোবালি বেড়ে যায়, তো হঠাৎ করে শরীরটা কিন্তু খাপ খাওয়াতে গিয়ে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমত যে জিনিসগুলো আসলে মানুষের শরীরে মানুষ আক্রান্ত করে থাকে তার মধ্যে নাক, গলা এবং কান হয়তো একটু পরে হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।